নমস্কার বন্ধুরা, লৌকিক অলৌকিক বাংলা চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে একটি আমার জীবনের পুরনো ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করে নিতে এসেছি আমি সুদেষ্ণা। আমরা 1983-4-এ যারা ছোট ছিলাম সেই সময়কার একটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করে নেব। তখন আমার বয়স এই 3-4 হবে। ঘটনাটা আমার মনে এমনভাবে গেঁথে গিয়েছিল যে এই মধ্যবয়সে পৌঁছেও ঠিক ভুলতে পারিনি। আসলে আমি সেই সময়ে এখনকার দিনে হলে বলতাম খুব কনফিউজড হয়ে গিয়েছিলাম। এরকম ঘটনা ছিল। বেলঘরিয়ার বাড়িটা আমাদের কেমন ছিল একটু বর্ণনা দিয়ে দিই। যারা আমার পুরনো শ্রোতা আছেন তারা তো জানেন, মানে আমি অনেকবারই ডেসক্রিপশান দিয়েছিলাম। যারা নতুন আমার চ্যানেলে যুক্ত হয়েছেন তাদের একটু ছোট্ট করে বলে দিই। বিল্ডিংটা ছিল একেবারে রাস্তার, মানে মেন রোড নয়, সাইড রোডের একটু কাছে। 3টে বিল্ডিং নিয়ে আমাদের বাড়িটা ছিল। প্রথম একদম রাস্তার ধারে দোতলা বিল্ডিং, মাঝে দোতলা বিল্ডিং, শেষে দোতলা বিল্ডিং, প্রত্যেকটার সাথে কানেক্টেড। তো নিচে আমাদের প্রচুর মানুষ ভাড়া থাকতেন এবং আমরা জীবনে কোনো দিন বুঝতে পারিনি যে তারা আমাদের আত্মীয় নন। ছোটোবেলায় আমরা জানতাম আমরা সবাই ভাই বোন। ওই ছোট ছোট বয়সী অনেক ছেলেমেয়েরাও থাকতেন যারা ফ্যামিলিরা থাকতেন তাদের সঙ্গে, এবং আজ পর্যন্ত সকলের সঙ্গেই কিন্তু সুসম্পর্ক আছে। এখনও তারাই আমার দিদি, তারাই আমার ভাই, সকলেই আমরা এখনও যোগাযোগ রেখে চলেছি এই জীবনের মাঝপথে এসেও, কোথাও কিন্তু হারিয়ে যায়নি। তো যে ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করছি, এরকমই একদিন সন্ধেবেলা আমরা সবাই মিলে ঠিক করেছিলাম, মানে দিদিরা ঠিক করেছিল খেলা করবে। তো তখন আমরা তো খুবই ছোট। আমার মা বলেন যে ওই সময় আমার নাকি একটু জ্বর হয়েছিল। আমি বলেছিলাম ঠিক আছে, খেলার মধ্যে আমি কিন্তু চুপ করে বসে থাকবো, হ্যাঁ তোরা খেলবি, এরকম একটা ঠিক হয়েছে। যদিও দিদির মুখ থেকে পুরো ঘটনাটা পরিষ্কারভাবে শুনেছিলাম এবং পরবর্তীকালে দাদাও আমাকে ঘটনাটা শুনিয়েছিল। তো ওই সময়ের যারা শ্রোতা আছেন তারা তো খুব ভালো করেই জানেন যে কী হারে লোডশেডিং হতো। কথায় কথায় লোডশেডিং, আলো নেই, মোমবাতি জ্বালো রে, হারিকেন জ্বালো রে, লম্ফ জ্বালো রে, এরম একটা পরিস্থিতি তৈরি হতো। ইভেন সন্ধ্যাবেলা পড়তে বসেছি আমরা, দুম করে আলো চলে গেল, না ঘুটঘুটে অন্ধকার, পড়া গেল লাঠে। এরকম পরিস্থিতিতে আমরা, মানে দিদিরা ঠিক করলো চল আজকে খেলবো। তো ঠিক আছে, দিদিরা তখন মাঝের বিল্ডিংটায় থাকতো। পরবর্তীকালে মাঝের বিল্ডিংয়ে আমরা শিফট করেছিলাম, কিন্তু তার আগে পর্যন্ত জেঠুরা ওই মাঝের বিল্ডিংটায় থাকতেন ওপরে, এবং নিচে যথারীতি আমাদের ভাড়া ছিলেন দাদা দিদিরা। তো যাই হোক, সবাই মিলে দিদিরা মিলে ঠিক করলো আমরা খেলবো। ভালো কথা, লোডশেডিং। এবারে সব তখনকার দিনে আমরা কি করতাম, যারা ছোট ছোট মেয়েরা ছিলাম মাথায় গামছা দিয়ে পেঁচিয়ে নকল বিলুনি তৈরি করতাম, শাড়ি পরতাম। আমাদের তখন বড় হওয়ার ভীষণ তাড়া ছিল এবং দিদিরাও ওইভাবেই সেজেছিল। তো ওরা ঠিক করেছে খেলনাবাটি খেলবে, এবং ওরা যথারীতি 2টো বাড়ির বউ, 3জন ছিল দিদিরা, না 3-4 জন ছিল, আর আমি বসেছিলাম। কারণ আমি যেহেতু একটু শরীরটা খারাপ ছিল, আমি ওদের খেলার মধ্যেই একজনের মেয়ে হয়েছিলাম। তো আমার সামনে কতগুলো খেলনা দিয়ে ওরা বসিয়ে রেখেছিল, তুই চুপ করে বস থাক, হ্যাঁ তো শরীর খারাপ, তুই চুপ করে বস থাক, এরকম আর কি। তা দিদিরা খেলছে, এবার ঘুটঘুটে অন্ধকার হয়ে গেল, ধূপ করে লোডশেডিংটি হয়ে গিয়ে। তখন বড়রা কেউ একজন এসে একটা লম্ফ জ্বেলে দিয়ে গিয়েছিল ওপরে, যে বাচ্চাগুলো ওই ঘরটাতে আছে, কেউ একজন এসেছিল লম্ফটা জ্বেলে দিয়ে গিয়েছিল। তো যথারীতি ওরা খেলছে, হঠাৎ আমি চিৎকার করে উঠি, এই দিদি দেখ 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 ঠাকুমা। আমি পরিষ্কার দেখেছিলাম, দিদিও দেখেছিল, যে জানলাগুলো, মানে তখনকার জানলাগুলো সম্পর্কে একটু বলে দিই, বিরাট বিরাট জানলা, এখনকার ফ্ল্যাটের জানলার মতো না,
সেখানে লোহার শিক থাকতো, পাটে পাটে বন্ধ করা যেত এবং ওপরে নিচে দুটো পাটে হতো জানলাগুলো, অনেকটা করে চওড়া। সেরকমই আমরা পরিষ্কার দেখলাম যে একটা জানলার রড ধরে ঠাকুমা দাঁড়িয়ে আছে, একটা লাল পাড় সাদা শাড়ি পরে, এটা পরিষ্কার আমরা দেখেছি। ঠাকুমা বলাতে ঠাকুমা একটু হাসলো, হেসে আস্তে আস্তে বারান্দা দিয়ে চলে গেল। আমরা যথারীতি খেলা করলাম। খেলা টেলা করে যখন লোডশেডিংয়ে অনেকটাই খেলেছি আমরা, বেশ 1 ঘন্টার উপরেই হবে হয়তো। এটা আমার দাদার কাছ থেকে শোনা, কারণ সে আমার থেকে অনেকটাই বড়। 1 ঘন্টার উপর হয়ে যাওয়ার পরে আলো ফিরে আসে এবং আমাদের ঠাকুমা কিন্তু নিচে রকে রান্না করতো সকালবেলা। দুপুরে সিঁড়ির একটা জায়গা ছিল, সেখানে রান্না করতো। সন্ধেবেলা সিঁড়ির ওখানটায় রান্না করতো। এবং আমাদের সিঁড়িগুলো মানে খুব অদ্ভুত দর্শন সিঁড়ি ছিল। এখনকার যে কেউ দেখলে ভীষণ ভয় পেয়ে যাবে, মানে একেবারে গুহা গুহা টাইপের দেখতে সিঁড়িটা, অনেকটা গ্যাপে গ্যাপে সিঁড়ির ধাপগুলো ছিল এবং খিলেন এবং দেওয়ালে সেই চুনসুরকির গাঁথনি করা এবং খাবলা খাবলা কোথাও কোথাও তার উপরেই হলুদ রং করে দেওয়া হয়েছে। এই রকম সিঁড়ি, মাঝখানে খানিকটা নেমে যাওয়ার পর একটু থামতে হতো, খানিকটা চওড়া জায়গা, আবার ঘুরে নামতে হতো। এবং রাত্রির বেলা কিন্তু ওই সিঁড়ি দিয়ে ওঠানামা করা বেশ ভয় লাগতো, গা ছমছম করতো। মানে আচ্ছা বড়রাও কিন্তু যখন বাইরে থেকে আসতো, অনেকেই বলতে শুনেছি গাটা কিরম ভারী ভারী লাগে, কিরম যেন গা ছমছম করে। আর আমাদের যদি বলতো যে সিঁড়ির আলোটাও ছিল খুব অদ্ভুত, খানিকটা অন্ধকার দিয়ে নেমে যেতে হবে, তারপর আলো জ্বলবে, মানে সুইচটা। এরপর যখন কেউ নিচে থেকে আসবে, সুইচটি নেভালো, আলোটি নিভলো, আবার অর্ধেকটা অন্ধকারে উঠতে হবে। এবার আমরা বুঝতে পারতাম না কেন ওপর থেকে জ্বালানো যাবে না, কেন নিচে থেকে জ্বালানো যাবে না। খুব ভয়ের ব্যাপার আমাদের কাছে। তো এরকমই যখন আলোটা ফিরে আসলো, আমি আর দিদি ঠিকলাম যে এই নিচে যাবি। এবারে আমাদের আর একটা দিদি ছিল, সে নিচেই থাকতো। ও বলল আমার না ভয় করছে, আমাকে একটু এগিয়ে দিবি। এবার আমরা ঠিক করলাম যে ঠিক আছে, দুজনকে নিচে নামতে হবে, মানে দুজন দিদি থাকবে, একজন মাঝের বিল্ডিংয়ের নিচে, একজন শেষের বিল্ডিংয়ের নিচে। এবার আমার দিদি বলল চল নিচে যাই। আর আমরা 4 জন মিলে নিচে নামছি। যথারীতি অর্ধেকটা সিঁড়ি নামার পর সুইচটা অন করতে হবে, আর ততক্ষণে ঠাকুমার রান্না হয়ে গেছে, সুইচটা অফ করে দিয়েছে। উঠতে যাবে, আমরা সেই সময় গিয়ে দাঁড়া। হ্যাঁ, তারপরে ঠাকুমাকে বললো আলো জ্বালো। ঠাকুমা আলোটাই জ্বালাচ্ছে। আমরা দেখছি ঠাকুমা একটা সাদা শাড়ি পরেছিল, কিন্তু অন্যরকম পাড়, শাড়িটা যেন অন্যরকম দেখতে। তা আমাকে দিদি ঠাকুমাকে বললো তুমি লাল পা সাদা শাড়ি পরেছিলে না? ঠাকুমা বলে কই না তো। আমি বলি তুমি তো লাল পা সাদা শাড়ি পরেছিলে ঠাম্মা, আমাদের জানলায় যে দাঁড়ালে গিয়ে আমরা ডাকলাম তোমাকে, তুমি হাসলে। ঠাকুমা বললো আমি তো উপরে যাইনি, আমি তো রান্না করছিলাম। দূর, তুমি আমাদের ভয় দেখাচ্ছ। অনেক কষ্টে ঠাকুমা বোঝাতে সক্ষম হলেন যে উনি ওপরে যাননি। সেই শুনে তো আমার আর যে দুজন দিদি যারা নিচে যাবে আরও ভয় পেয়ে গেল। তো যাই হোক, আমরা তখন তাদের নিচে ছেড়ে দিয়ে এলাম। নিচে ছেড়ে দিয়ে আসার পর ঠাকুমাকে চেপে ধরলাম যে সত্যি করে বলো, আমরা খেলছিলাম, তোমাকে ডাকলাম, তুমি হাসলে। না, ঠাকুমা ওপরে যাননি। এই কথাটা উনি বারবার সেদিন বলেছিলেন। ওপরে যিনি ছিলেন এবং তার বিচরণ ভূমি ছিল ওপরে নিচে সর্বত্র সারা বাড়িতে, তিনি ছিলেন আমাদের বড় ঠাকুমা। বড় ঠাকুমা তার পুত্র সন্তানের জন্মের পরেই মারা গিয়েছিলেন। আমাদেরই অন্য এক দাদুর স্ত্রী ছিলেন এবং মানে পূর্বপুরুষের। সেই ঠাকুমা নাকি পুত্র সন্তান হয়ে মারা গিয়েছিলেন, বাচ্চাটিও মারা গিয়েছিল টিটেনাস হয়ে।
এবং যতদিন আমি এই যাদবপুরের ফ্ল্যাটে এসেছি, যতদিন আমি বেলঘড়িয়ার বাড়িতে গিয়েছিলাম, ছিলাম, মাঝে মাঝেই থাকতাম গিয়ে, বড় ঠাকুমাও কিন্তু আমাদের সঙ্গেই থাকতেন। ওনার উপস্থিতি নানাভাবে জানান দিয়েছেন এবং এমন কেউ ছিল না যারা আমাদের বেলঘড়িয়ার বাড়িতে ওনাকে দেখেননি বা অনুভব করেননি। এটা ছিল সেদিনে আমাদের ছোটদের একটা ছোট্ট অভিজ্ঞতা, মানে ছোট্ট একটা অভিজ্ঞতাই বলবো। কিন্তু ওই সময় নাকি ওখানে কেউ ছিল না, আর বড়রা তো যে যার কাজে ব্যস্ত ছিলেন। আমরা ছোটরা কিন্তু পরিষ্কার দেখেছিলাম না, আমাদের কোনো ভুল নেই, কারণ ঘটনাটা এখনও মনে গেঁথে আছে। মানে আমরা যাকে দেখেছিলাম তাকে দেখেই ছিলাম, কোনো ভুল নেই তাতে। কিন্তু সেখানে নাকি কেউ যাননি বড়রা। এই ছিল ছোটোবেলার একটা ঘটনা, আপনাদের সাথে শেয়ার করলাম। আরও একটি পুরনো ঘটনা আপনাদের সাথে শেয়ার করছি। তখন আমি বেশ বড় হয়ে গেছি, কলেজে টলেজে পড়ছি, পড়াটাও প্রায় শেষের পথে। জেঠুদের ব্যবসার কাজে বাইরে চলে যেতে হয়েছিল এবং সামনের বিল্ডিং, মানে আমাদের যে টোটাল সম্পত্তিটা তখন প্রমোটারকে দেওয়া হয়ে গেছে। এবার আমাদের মাঝের যে বিল্ডিংটা, সেখানে সিঁড়ি দিয়ে, যে সিঁড়িটির কথা বললাম, ওখান দিয়ে পরে আর একটা পথ বার করা হয়েছিল যেখান দিয়ে মাঝের বিল্ডিংটায় ঢোকা যেত। না হলে সামনের বিল্ডিং দিয়ে দালানে উঠে, দালান দিয়ে এসে দরজা খুলে মাঝের বিল্ডিংয়ের বারান্দা দিয়ে ঢুকতে হতো। পরবর্তীকালে আরেকটি দরজা ফোটানো হয়েছিল। তো সেখান দিয়ে উঠলেই একদম আমার পড়ার ঘর তৈরি করে দিয়েছিল এবং পড়ার ঘরটিতে সামনে আরেকটি ছোট্ট বারান্দা মতো ছিল, মানে বড় বারান্দার সামনাসামনি যে পড়ার ঘর, মানে এক প্রান্তে সিঁড়ি দিয়ে উঠে পড়ার ঘর এবং তার সামনে একটি ছোট বারান্দা। কেউ বাড়িতে নেই, যথারীতি পুরনো হয়ে গেছে বাড়ি। যারা পুরনো মানুষজন ছিলেন যে যার বাড়ি করে চলে গেছেন, কেউ কেউ বাইরে চলে গেছেন। মাঝ মধ্যেখানে শুধু আমি, আমার বাবা মা, আর নিচে আমার মামা থাকতো। তিনটি প্রাণী, চারজন মানুষ, ওপরে তিনজন, নিচে একজন। এবার পেছনের গাছগাছালি, মানে ছোট কাকার যে বিল্ডিংটা, গাছগাছালি পাকপাখালিতে ভর্তি হয়ে গিয়েছিল। তার মধ্যে মানে আশাওড়া গাছের মতন আবার রাত্রের দিকে তাকানো যেত না, কোনো আলো নেই তো, মানুষ নেই তো। সামনের বিল্ডিংয়েও যথারীতি তাই, বট গাছ গজিয়ে গেছে, অশ্বত্থ গাছ গজিয়ে গেছে। আমাদের বিল্ডিংয়ের মধ্যে খানিকটা জমি ছিল, সেটার মধ্যে পেয়ারা গাছ, কাঁঠাল গাছ ইত্যাদি নানা রকম গাছ আমার মা পুঁতেছিলেন। নিচেটা বাঁধানো, তার মধ্যে একটি পাতকুয়া এবং গেট, পাতকুয়ার পাশ দিয়ে একটি ছোট্ট করে জায়গা, তাতে গেট। এই সময়টাতে বাড়িতে আমরা তিনজন ছাড়া কেউ থাকতো না। তো কী আর করা যাবে। আমি সন্ধেবেলা একদিন আমার ওই পড়ার ঘরের সামনের ছোট্ট বারান্দাটায় পায়চারি করছি। বলা হলো না, আগে আমাদের বাড়িতে একটা পুকুর ছিল, মানে বাড়ির সামনে, সেটাও কিন্তু বুঝে গেছিলো, কচুরিপানা, তারপর কচু বন এইসবে ভর্তি হয়ে গেছিলো। এবং এই সময়েও সন্ধেবেলা সেখানে শিয়াল ঘুরতো, শিয়াল ডাকতো। পুকুরটা তো বুঝে গিয়েছিল। তার অপর প্রান্তে একজনরা, মানে আমাদেরই পূর্ব পরিচিত, সামনের, আগে তারা ভাড়া থাকতো আর একটা বিল্ডিংয়ে, ওই পাশেই একটা জমিতে তারা বাড়ি করে আসে। এবার আমি পায়চারি করছি, তো ওরা সন্ধে দিচ্ছিল, মানে ওই কাকিমারা সন্ধে দিচ্ছিলেন, কাঁসর বাজাচ্ছে, ঘণ্টা বাজাচ্ছে, বাইরে ধূপধুনো দেখাচ্ছেন। আমি মোহিত হয়ে ওদের ওই আমার পড়ার সামনের বারান্দাটা থেকে, পড়ার ঘরের সামনে বারান্দাটা থেকে ওদের ওই সন্ধে দেওয়া দেখছিলাম এবং মাঝে মাঝে পায়চারি করছি, এদিক ওদিক দেখছি। জেঠুদের সিঁড়িটা কিন্তু পরে সামনের দিক দিয়ে করা হয়েছিল এবং সেখানে একটা মস্ত তালা ঝুলিয়ে ওরা চলে গিয়েছিল। তো এবারে আমার ওই বারান্দাটার পাশেই পড়তো যেটা ওদের
বাথরুম দোতলায়, বাথরুমের পাশেই মানে বাথরুমটা পরবর্তীকালে করা হয়েছিল। ওখানে আগে ঠাকুমার তক্তপোষ থাকতো। ঠাকুমা তো তার আগেই গত হয়েছেন। এবারে দালানের কিছুটা অংশ যেখানে জানলাগুলো তো বললামই কেমন রড দোয়া থাকতো, তো ওইখানে হঠাৎ চোখ পড়তে দেখি একটা হাত জানলার রডটা ধরে দাঁড়িয়ে আছে। আমি কিন্তু কোনো মানুষকে দেখতে পাইনি, শুধু হাতটা দেখছি একটা রড ধরে দাঁড়িয়ে আছে। গাটা কিরম শিউরে উঠলো। প্রথমে আমি ভাবলাম কি রে ভাই, চোর টোর ঢুকলো নাকি। তারপর যেটাতে সিঁড়ির দিকে তাকিয়ে দেখি না, এই তালা তো ঝুলছে, চোর কোথা থেকে আসবে, মানুষই বা কোথা থেকে আসবে, কোনো ছাদ দিয়ে আসার কোনো সম্ভাবনা নেই। ছাদের ওখানেও যে সিঁড়ি সেখানেও একটা তালা ঝুলিয়েই ওরা গিয়েছিল। খানিকক্ষণ তাকিয়ে রইলাম, দেখলাম হাত পরিষ্কার বোঝা যাচ্ছে মহিলার হাত, কারণ শাঁখা পলা দেখা যাচ্ছিল হালকা অন্ধকারে সাদা। খানিকক্ষণ তাকিয়ে থাকার পর কীরকম যেন একটা গা শিউরে উঠল। আমি কি দেখছি। আস্তে আস্তে হাতটা কিন্তু মিলিয়ে গেল, কেউ যেন ভেতর দিকে হাতটা নিয়ে নিল। আমি চুপচাপ দাঁড়িয়ে দেখলাম, পড়ার ঘরে ঢুকলাম, দরদর করে ভয়ে ঘামছি, দাঁড়িয়ে রইলাম একটুখানি। একটা গ্রিন কালারের নাইট ল্যাম্প জ্বলছিল। তারপর দূর করে দৌড়ে সেই লম্বা বারান্দা পেরিয়ে, যার মাঝখানে খিলেন থাকতো, আমি ঘরে গিয়ে বসলাম আমাদের বেডরুমে, এবং দরদর করে ঘামছি, খুব ভয় পেয়ে গিয়েছিলাম। তারপর আবার মনে এটাও আসছে, আমি কি ঠিক দেখলাম, আর একবার গিয়ে দেখব। তারপরে আর যাইনি। সেদিনের মতো সাহস আমার ওইখানেই শেষ হয়ে গিয়েছিল। এই ছিল আমার জীবনের দুটো ঘটনা আমার বেলঘড়িয়ার বাড়িকে কেন্দ্র করে। কেমন লাগলো অবশ্যই আমাকে ডেসক্রিপশন বক্সে জানাবেন। আমি নিজে কিন্তু আজ অবধি এই ঘটনার কোনো ব্যাখ্যা খুঁজে পাইনি। আর অনেকেই জিজ্ঞেস করেন, ভাই তোকেই কেন ভূত দেখায় বা তোমাকেই কেন দেখায়। এটা নাকি এক একজনের গ্রহ নক্ষত্র অনুযায়ী যার যেভাবে জন্ম সেটার ওপরেও খানিকটা ডিপেন্ড করে। আমাকে এক দাদা, তিনি তান্ত্রিক, বলেছিলেন যে আমি খুব ভালো মিডিয়াম, তো সুতরাং আমাকে খুব সাবধানে থাকতে হয়। আমি দেখতে পাই তাদের সঙ্গে, কিন্তু আমি কাউকে দেখাতে পারবো না ভাই, প্লিজ। অত সাহস আমার নেই। যখন নিজে দেখতে পাই তো পাই, এবং আমি বীরাঙ্গনা নই, আমি অতটাও সাহস আমার নেই। তো কিছু ঘটনা, মানে প্রচুর ঘটনা আমার জীবনে আছে, কিন্তু আছে ওই পর্যন্তই। মাঝে মাঝে আপনাদের সঙ্গে শেয়ার করতে আসি। আপনারা যদি কোনো ব্যাখ্যা খুঁজে পান অবশ্যই আমাকে জানাবেন। আর যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক করবেন। আপনাদের এক একটা লাইক আমাকে উদ্বুদ্ধ করে নতুন ঘটনা নিয়ে আসার জন্য। আর প্রচুর শেয়ার করবেন যারা এই ধরনের ঘটনা শুনতে ভালোবাসেন, বা নিজেদের জীবনে বা অন্য কারো পরিচিত মানুষের জীবনে এরকম ঘটনা ঘটেছে তাদের সঙ্গে প্রচুর শেয়ার করবেন। এবং যদি কোনো ঘটনা পেয়ে থাকেন আমাকে অবশ্যই ডেসক্রিপশন বক্সে আমাকে লিখে পাঠাতে পারেন, ইমেল করে। মেল আইডি দেওয়া থাকে, এবং হোয়াটসঅ্যাপেও ভয়েস রেকর্ড করে পাঠাতে পারেন। তো আজ এই পর্যন্তই। অবশ্যই আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে আমার ফ্যামিলি মেম্বার হয়ে যাবেন। তাহলে আজ এই পর্যন্ত। আর একটা কথা বলা হলো না, বেল আইকনটা প্রেস করে দেবেন, বেল আইকনের অল বাটনটা প্রেস করে দেবেন, যাতে সমস্ত নোটিফিকেশান সবার আগে পেয়ে যান। আজকে ঘটনা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন কিন্তু। আর কমেন্ট করবেন, প্রচুর কমেন্ট করবেন। আপনাদের কমেন্টগুলো শুনতে আমার খুব ভালো লাগে। আর সাবস্ক্রাইবটা কিন্তু আমার চ্যানেলকে করেই দেবেন। প্রচুর ঘটনা, লৌকিক, অলৌকিক, রহস্য গল্প এবং ভৌতিক গল্প সব কিছু একই চ্যানেলে পেয়ে যাবেন। ঘটনা তো পাবেনই। সুতরাং এই পর্যন্ত জানিয়ে
বিদায় নিচ্ছি। আমি সুদেষ্ণা। শুভরাত্রি।